মলম মাখিয়ে দিয়ে চামড়াটা ছাড়িয়ে নেব। তুমি অমরত্ব চাও না? না না না, হাত ছাড়ুন, হাত ছাড়ুন আপনি। প্রদীপের গল্প স্বল্প, শুধুমাত্র ফান্টানে। এখানে থাকছে কিছু রহস্য, কিছু ভয়, কিছু হাসি, কিছু প্রেম আর অনেক কাহিনী। Any digital copy of this content leading to piracy is a crime. এই গল্পের যে কোনো পাইরেসির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পাইরেসি দণ্ডনীয় অপরাধ। দয়া করে পাইরেসি করবেন না এবং পাইরেসি সাপোর্ট করবেন না। আজকের গল্প সৈয়দ মুস্তাফা সিরাজের কালো কুকুর। সেবার শরৎকালে একদিন গোয়েন্দা প্রবর কর্নেল নীলাদ্রি সরকার এ কথা ও কথার পর হঠাৎ বললেন, ডার্লিং, তোমার কি ছিপে মাছ ধরার নেশা আছে? শুনে একটু মন মরা হয়ে বলল, ছিল, ভীষণ ছিল, কিন্তু দৈনিক সত্য সেবকে ঢোকার পর সারাক্ষণ খবরের পেছনে দৌড়বো নাকি ছিপ ফেলে জলের ধারে বসে থাকবো বলুন তো? থাকবে। যদি ছিপ ফেলে জলের ধারে বসে থেকেও তোমার কাগজের জন্য তোফা কোনো খবর জোটে। ধুরন্ধর বৃদ্ধ মুচকি হেসে সাদা দাড়িতে আঙুলে চিরুনি টানতে থাকলেন। অবাক হয়ে বলল, ব্যাপারটা কি বলুন তো? মুর্শিদাবাদে রোশনীবাগ নামে একটা জায়গা আছে। সেখানে একটা প্রকাণ্ড ঝিলে নাকি পুরনো আমলের বিশাল সব মাছের আড্ডা। কিন্তু সম্প্রতি ওই ঝিলে নাকি পিশাচের উপদ্রব হয়েছে। যে ছিপ ফেলতে একলা যায় সে আর বাড়ি ফেরে না। বলেন কি? একটা ব্যাপার বোঝা যায়, ছিপ ফেলে মাছ ধরতে বড় একাগ্রতার দরকার। হাত নার দিকে চোখ রেখে বসে থাকতে হয়, আর সেই সুযোগে পিশাচ পেছন থেকে পা টিপে টিপে এসে তাকে ধরে। আপনি বিশ্বাস করেন না কথা? পিশাচ বলে সত্যি কিছু আছে নাকি? জানি না, তবে ওখানকার লোকে নাকি পিশাচটাকে দেখেছে। কেমন চেহারা তার? কুকুরের মতো। কালো একটা কুকুরের বেশে সে আসে, তারপর আচমকা পেছন থেকে ঝাঁপিয়ে পড়ে গলা কামড়ে ধরে, টানতে টানতে নিয়ে যায়। জেদ চড়ে গেল মাথায়। বললুম, ঠিক আছে, তাহলে কালই আমাকে নিয়ে চলুন সেখানে। যত সব আজগুবি গল্প। পরদিন ভোরে জিপে রওনা হয়ে দুপুরের মধ্যে আমরা রোশনীবাগ পৌঁছে গেলুম।
নবাবী আমলের সমৃদ্ধ আধা শহুরে গ্রাম। আমরা উঠলুম সেচ দপ্তরের বাংলোয়। ঝিলটা বাংলো থেকে 2 কিলোমিটার দূরে জঙ্গুলে পরিবেশে রয়েছে। আসলে এটা গঙ্গারই পুরনো একটা খাত। ঝটপট খাওয়া সেরে ছিপ নিয়ে বেরিয়ে পড়লুম। আসার সময় চৌকিদার পই পই করে বলে দিল যেন দুজনে সব সময় কাছাকাছি থাকি, নইলে পিশাচের পাল্লায় পড়ব। কিন্তু একলা না হলে পিশাচটা আসবে না। তাই হাসতে হাসতে কর্নেলকে বললুম, আপনি বরং পাখি প্রজাপতির খোঁজে ঘুরতে থাকুন, আমি পিশাচটার প্রতীক্ষা করি। তুমি না বললেও আমি জলের ধারে বসে থাকতে রাজি হতুম না জয়ন্ত। তারপর বাইনোকুলারটা চোখে রেখে গাছপালায় পাখি খুঁজতে থাকলেন। যখন চার ও ছিপ ফেলে জলের ধারে বসেছি, তখন উনি জঙ্গলের ভেতর অদৃশ্য হয়ে গেছেন। এবার কিন্তু একটু গা ছমছম করতে থাকলো। বারবার পিছন ঘুরে দেখে নিচ্ছি। বুদ্ধি করে একটা লোহার রড এনেছিল, সেটা পাশে রেখে ফাতনার দিকে চোখ রেখে বসে আছি। বুচকুড়ি উঠতে শুরু করেছে। চারে মাছ আসার লক্ষণ এটা। ফাতনা নড়লেই খ্যাচ মারব। কিন্তু তারপরেই পেছনে গড় গর্জন শুনে চমকে উঠলুম। ঝটপট ঘুরে দেখি সত্যি একটা কালো কুকুর বিভৎস হাঁ করে চাপা গর্জন করছে সে। তার লাল মুখের দাঁতগুলো ঝকমক করছে হিংস্রতায়। ক্রূর কুতকুতে চোখে হিংসা ঠিকরে পড়ছে। লকলকে জিভ থেকে ফোটায় ফোটায় কি রক্ত ঝরছে। এক লাফে রডটা বাগিয়ে ছুটে গেল মরিয়া হয়ে। কুকুরটা পিছিয়ে গেল, তারপর পালাতে থাকলো। কিন্তু রাগে আমার তখন মাথা ঠিক নেই। ওর মাথাটা রডের বাড়ি মেরে দু ফাঁক না করে ফিরছি না। যা থাকে বরাতে, উঁচু নিচু গাছপালা, কাটা ঝোপ, তারপর ঘষা খেয়ে ঘাসের ঢাকা খোলামেলা পোড়ো জমি পেরিয়ে প্রাণীটা ছুটে চলেছে। আমিও ছুটে যাচ্ছি। মাঝে মাঝে সে পেছনে ঘুরে যেন আমাকে দেখে নিচ্ছে এবং ক্রূর মুখভঙ্গি করে গজরাচ্ছে। কাঁটায় আমার সমস্ত প্যান্ট শার্টের ততক্ষণে পর্দাফাই অবস্থা। জুতোয় জল কাদা লেগেছে প্রচুর। একখানে শুকনো লতা পাতায় জড়িয়ে আছাড় খেল। এরপর মনে হলো কি আমার নাম ধরে ডাকছে, জয়ন্ত, জয়ন্ত, জয়ন্ত। সম্ভবত কর্নেল ব্যাপারটা দেখতে পেয়েছে। আমি কান করলুম না। কালো কুকুরটা মিটার 25 দূরত্বে আমার দিকে ঘুরে দাঁড়িয়ে আছে। তেমনি রক্ত মাখা মুখ, কুতকুতে জ্বলন্ত চোখ, জিভ থেকে ফোট ফোট যেন রক্ত ঝরছে। আবার হুঙ্কার দিয়ে দৌড়লুম। পিশাচ হোক আর যাই হোক, আজ ওর একদিন কি আমার একদিন। গাছপালার ফাঁক দিয়ে রেল লাইন দেখা যাচ্ছিল। সামনের ভাঙাচোরা একটা বাড়িও দেখতে পেলুম। তাহলে বোধ করি রোশনীবাগের স্টেশন বাজারের পেছন দিকটা এসে পড়েছি। কালো কুকুরটা বাড়িটার কাছে গিয়ে অদৃশ্য হলো। বাড়িটার কাছে যেই এসেছি, এক অদ্ভুত কাণ্ড শুরু হলো। আচমকা চারদিক থেকে কারা আমাকে খুদে হাতে যাচ্ছে তাই চিমটি কাটতে থাকলো। চোখ বুজে কুঁজো হয়েছিল। তারপর রডটা তুলে বাই বাই করে ঘোরাতে ঘোরাতে চোখ খুলে দেখি
এক ঝাঁক চামচিকের পাল্লায় পড়েছি। চামচিকে যে এমন চিমটি কাটতে জানে কে জানতো। দ্বিগুণ জোরে রডটা ঘুরিয়ে চামচিকেগুলোকে ভাগিয়ে দেওয়ার চেষ্টা করে। কিন্তু খুদে জীবগুলো সমানে হামলা চালিয়ে যেতে থাকলো। তখন হার মেনে দৌড়ে গিয়ে সামনের ভাঙা ঘরটার ভেতর ঢুকে পড়লুম। চামচিকের ঝাঁকটা সেখানেও ঢুকে হামলা করলো। বাড়িটার কোনো ঘরে দরজা জানলা বলতে কিছু নেই। সব কারা হয়তো খুলে নিয়ে গেছে। এ ঘর থেকে ও ঘর, তারপর আরেকটা ঘর। কোনো ঘরের ভেতর জঙ্গল গজিয়েছে এবং ছাদ ভাঙা, কুড়ি কাঠ ঝুলে রয়েছে। শেষে যে ঘরটার সামনে গেলুম তার দরজা আস্ত আছে, দরজাটা খোলা। ভেতরে আসবাবপত্র দেখা যাচ্ছিল। আমি ঘরে ঢুকেই দরজা বন্ধ করে দিলুম। তারপর ঘুরে দেখি ট্যাঙা শুটকো চেহারার এক বৃদ্ধ ভদ্রলোক দাঁড়িয়ে আছেন খাটের পাশে এবং আমার দিকে কেমন চোখে তাকিয়ে আছেন। ঠোঁটের কোনায় হাসিটাও যেন অস্বস্তিকর। ভদ্রলোকের পরনে ধুতি, পাঞ্জাবি, হাতের আঙুলে কয়েকটা পলা বসানো আংটি, এক মাথা সাদা চুল। কিন্তু তার চেয়ে অস্বস্তিকর ওর হাতে একটা চকচকে ছুরি। আমি কিছু বলার আগেই উনি ঘড়ঘড়ে গলায় বললেন, রডটা দেখে। হ্যাঁ? তারপর আমার কাছে এসে হাত থেকে রডটা প্রায় ছিনিয়ে নিলেন। পাগল নয় তো? আমি একটু ভ্যাবাচাকা খেলুম। উনি রডটা জানলা গলিয়ে ছুঁড়ে ফেললেন। কিন্তু ঠোঁটের কোনায় সেই হাসিটা লেগে আছে। চেহারায় কেমন ঠান্ডা হিংসার ছাপ। ভয়ে ভয়ে এবং অপ্রস্তুত মুখে আমি বললুম, আপনার ঘরে ঢুকে পড়ার জন্য ক্ষমা করবেন। চামচিকের পাল্লায় পড়ে আসলে। খুব চালিয়েছে বুঝি। তা ওদের পাল্লায় পড়লেন কিভাবে? একটা কালো কুকুর তাড়া করে আনছিল। ঝিলে ছিপ ফেলে বসেছিল। কোত্থেকে ওই কুকুরটা গিয়ে ঝামেলা করছিল। দেখুন তো এই কুকুরটা নাকি। দেখেই চমকে উঠলুম। এতক্ষণে চোখের দৃষ্টি পরিষ্কার হয়েছে। ঘরটা বেশ বড়। কোনার দিকে একটা বেদির মতো উঁচু জায়গায় সেই সাংঘাতিক চেহারার কালো কুকুরটা দাঁড়িয়ে আছে চার পায়ে। সেই হিংস্র মুখভঙ্গি, রক্ত লাল হাঁ করা মুখ, ধারালো দাঁত আর লগলকে জিভ। কিন্তু আশ্চর্য, কুকুরটা মমির মতো স্থির। শুধু তার হিংসুটে চোখ দুটো জল জল করছে। আমার দিকে তাকিয়ে আছে যেন এখনই ঝাঁপিয়ে পড়বে আমার উপর। ভদ্রলোক হাসলেন, চোখ নামিয়ে বললেন, কি মনে হচ্ছে সেই কুকুরটা না?
গলা শুকিয়ে গেছে আতঙ্কে বললুম, কিন্তু ওটা তো মনে হচ্ছে স্টাফ করা একটা কুকুর। আমার প্রিয় কুকুর জনি। মৃত্যুর পর ওর চামড়া ছাড়িয়ে নিয়েছিল, তারপর কাঠের গুঁড়ো, তুলো, স্পঞ্জ এসব জিনিস দিয়ে স্টাফ করে ওর চেহারা ফিরিয়ে এনেছি। দারুণ জ্যান্ত দেখাচ্ছে না? হ্যাঁ 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 দেখাচ্ছে, কিন্তু কিন্তু কিসের এতে? ভদ্রলোক এগিয়ে গিয়ে কুকুরটার পিঠে হাত রাখলেন। আমি ট্যাক্সিডার্মি অর্থাৎ চামড়ার বিদ্যায় দক্ষতা অর্জন করেছি। এ তার যৎকিঞ্চিত নমুনা। আপনি চামচিকের কথা বলছিলেন, দেখুন তো ওই চামচিকে গুলো নাকি? দেয়ালের দিকে তাকিয়ে আবার আমার চমক জাগলো। সাদা দেয়ালের গায়ে এক ঝাঁক চামচিকে সেটে রয়েছে, জল জলে নীল চোখ তাদের। দেখতে দেখতে শরীর হিম হয়ে গেল। ভদ্রলোক হাত বাড়িয়ে একটা চামচিকে তুলে হাতের তালুতে রেখে বললেন, ভীষণ জ্যান্ত দেখাচ্ছে, তাই না? যদি ছুরি দিয়ে কাটি রক্ত বেরোতেও পারে, বলা যায় না। হ্যাঁ, ট্যাক্সিডার্মিতে সত্যি আপনার অসাধারণ দক্ষতা। হ্যাঁ, কিন্তু ওরা তো মৃত। আপাত দৃষ্টিতে মৃত, কিন্তু ওরা জীবিত হতে পারে। সেটাই আমার ট্যাক্সিডার্মির নতুন দিক। আশা করি তার পরিচয় চমৎকার ভাবে পেয়েছেন। এবার আসুন আপনাকে আর একটা জিনিস দেখাই। কালো কুকুরটার পাশ দিয়ে ভয়ে ভয়ে এগিয়ে ওকে অনুসরণ করলুম। পাশের ঘরে ঢুকলে উনি দরজাটা এঁটে দিলেন। অস্বস্তিটা বেড়ে গেল। বৃদ্ধ এ ঘরের জানলা দুটো খুলে দিয়ে বললেন, এবার একে দেখুন। যা দেখলুম আতঙ্কে আমার মাথা ঘুরে উঠল। তেমনি বেদির উপর দাঁড়িয়ে আছে একটা লোক, পরনে প্যান্ট শার্ট, পায়ে জঙ্গল বুট, আমারই মতো। হাতে একটা মাছ ধরা ছিপ এবং কাঁধে একটা কিট ব্যাগ। একেবারে জ্যান্ত দেখাচ্ছে তাকে। নিষ্পলক চোখে তাকিয়ে আছে।
ঠোঁটে একটু হাসি আমার আমার মুখ দিয়ে বেরিয়ে গেল। সর্বনাশ! সর্বনাশ কিসের? মানুষ মরণশীল, তার শরীর একদিন গলে পচে নষ্ট হয়ে যায় প্রাকৃতিক নিয়মে। হিন্দুরা অবশ্য চিতার আগুনে পুড়িয়ে ফেলে। এই লোকটার শরীরও ধ্বংস হয়ে যেত। অথচ ওকে আমি অমরত্ব দিয়েছি। কখনো কখনো ওর জিভ পেলা নেশার কথা বিবেচনা করে ওকে ছিলে জিভ ফেলতে যেতেও অনুমতি দিই। যাই ভাবো আমাকে, আমি কিন্তু এসব ব্যাপারে খুব উদার। আগে আগে হ্যাঁ, তা তো বটেই, তা তো বটেই। বৃদ্ধ হঠাৎ হাত বাড়িয়ে খপ করে আমার হাত ধরে চাপা গলায় বললেন, তুমি অমরত্ব চাও না? না 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 না, হাত ছাড়ুন, হাত ছাড়ুন আপনি। বৃদ্ধের গায়ে প্রচন্ড জোর, তার হাতটাও কি ভীষণ ঠান্ডা, হিম, রক্ত জমে যাচ্ছে। খিক করে হাসতে হাসতে তিনি আমাকে বললেন, তোমার কিছু যন্ত্রণা হবে না। জাস্ট একটু মাথা ঘুরবে, গায়ে মলম মাখিয়ে দিয়ে চামড়াটা ছাড়িয়ে নেব। তারপর তোমার চামড়ার ভিতরে কাঠের গুঁড়ো, তুলো, স্পঞ্জ ঠেসে দেব। ব্যাস, অমর হয়ে যাবে। বলে কি, আমার জ্যান্ত শরীরের চামড়া ছাড়িয়ে নেবে আর তেমন কিছু যন্ত্রণাও হবে না? হ্যাঁ, প্রচন্ড আপত্তি জানিয়ে আমি বললুম, না না না, আমি অমর হতে চাইনি। ছেড়ে দিন, আরে ছেড়ে দিন আমায়, ছেড়ে দিন। বৃদ্ধের চোখ দুটো জ্বলে উঠল। দেখো বাপু, তোমার অমন সুন্দর চামড়ায় খুঁত হবে বলে ছুরির খোঁচা মারছি না। এর আগে এমনি করে গোটা দিনের চামড়া নষ্ট করেছে, বরবাদ হয়ে গেছে এক্সপেরিমেন্ট। জনার্দন বক্সির এক কথা, নড়লেই খোঁচা খাবে। যাও, টেবিলে শুয়ে বড় লক্ষ্মী ছেলের মতো। হ্যাঁ, তাহলে এই ট্যাক্সিডার্মিস্টের নাম জনার্দন বক্সি? প্লিজ জনার্দন বাবু, আমাকে ছেড়ে দিন, ছেড়ে দিন আমায়। আপনার এক্সপেরিমেন্ট তো সফল হয়েছে, আর কেন? ভয় নেই, দেরি পাবে না।
তারপর সম্ভবত মলমের বোতল আনতে যেই ঘুরেছে এবং হাতটা একটু আলগাও হয়েছে, এক ধাক্কায় ছাড়িয়ে দিয়ে দরজা খুলে এক লাফে পাশের ঘরে গিয়ে পড়ল। তারপর একেবারে বাইরে ভুতুড়ে চামচিকে গুলো হামলা করলো আবার। পেছনে সেই কালো কুকুরটাও গর্জে তেড়ে এলো কোত্থেকে। আমি চোখ বুজে নাক বরাবর দৌড় দিল। কিছুটা এগিয়ে একটা গাছের শেকড়ে টক্কর খেয়ে পড়তে কুকুরটা আমাকে বাগে পেল, বিকট গর্জন করে ঝাঁপ দিল। সেই সঙ্গে যেন আকাশ ফাটানো একটা শব্দ কানে এলো। ভয়ের চোটে অজ্ঞান হয়ে গেল সেই মুহূর্তে। যখন জ্ঞান হলো, তাকিয়ে দেখি বাংলোয় শুয়ে আছি, আলো জ্বলছে। বিছানার পাশে বসে আছে আমার বৃদ্ধ বন্ধু। একটু হেসে বললেন, আশা করি সুস্থ হয়েছ ডার্লিং। না না, অমন করে চারপাশে তাকিয়ে দেখার কিছু নেই। জনার্দন বক্সির কালো অ্যালসেসিয়ানটাকে বাধ্য হয়ে গুলি করে মেরেছে। কিন্তু ওটা তো সত্যি সত্যি ভূত অথবা পিশাচ, কারণ বক্সি বাবু ওর মরা দেহটা স্টাফ করে রেখেছিল, দেখেছি। বক্সির দুটো কুকুর ছিল, দেখতে একই রকম। কোনো কারণে একটা কুকুর মারা পড়লে তাকে সে স্টাফ করে রেখেছিল, আর দ্বিতীয় কুকুরটাকে সে মাংস খাওয়ানো শিখিয়েছিল। চামড়া ছাড়িয়ে মাংসগুলো খেতে দিত। কিন্তু চামচিকেগুলো? কিন্তু চামচিকে মেরে বক্সিবাবু স্টাফ করে রেখেছিল বটে, তবে তোমার ওপর যারা হামলা করেছিল তারা ভূত নয়, জ্যান্ত চামচিকে। তাদের সে মানুষের মাংস খাওয়ানো শেখাত। যাই হোক, তোমার মাংস খুবলে নিতে পারেনি তারা। খুব লাফালাফি করছিলে কিনা? ওই পাগলা খুনিটাকে ধরিয়ে দিন, এবার পুলিশের হাতে দিয়ে দে। দিয়েছি, এতক্ষণে সে থানার লকআপে। এই দুধটুকু খেয়ে নাও ডার্লিং, গায়ে জোর পাবে। কাল সকালে আবার গিয়েছিলে ছিপ ফেলতে, আশা করি ভয় পাবে না। আমার ধারণা ঝিলের মাছগুলো বেশ বড়ই। প্রদীপের গল্প স্বল্প আজ এই পর্যন্ত। পরের সপ্তাহে শনিবার ঠিক বিকেল 5টায় হাজির হব এক নতুন গল্প নিয়ে। শুনছেন তো আপনি? অন্যকে শোনানোর জন্য লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল ফান্টান।